আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব দ্য মিডল ইংলিশ পিরিয়ড নিয়ে। এই মিডল ইংলিশ পিরিয়ডটা 1066 সাল থেকে 1500 সাল পর্যন্ত ছিল। এই মিডল ইংলিশকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাংলো নরম্যান পিরিয়ড অ্যান্ড দ্য এজ অফ চসার। অ্যাংলো নরম্যান পিরিয়ডটা হচ্ছে জিওফ্রি চসারের জন্মের আগ পর্যন্ত সময়কে বলা হয় অ্যাংলো নরম্যান পিরিয়ড। আর এটা 1066 থেকে 1340 সাল পর্যন্ত ছিল, মানে জিওফ্রি চসারের জন্মের আগ পর্যন্ত। এবং পরে যখন জিওফ্রি চসার জন্মগ্রহণ করেন 1340 সালে, তখন আসে এজ অফ চসার এবং তার মৃত্যুর সাথে সাথে এই এজের সমাপ্তি ঘটে। এখন হচ্ছে নরম্যানরা কিভাবে ইংল্যান্ডে আসে সেটা নিয়ে একটু বলি। হাউ নরম্যানস কেম। ফার্স্টে কিন্তু ইংল্যান্ডে ছিল অ্যাংলো স্যাক্সনরা। অ্যাংলো স্যাক্সনদের সাথে নরম্যান উইলিয়াম দ্য কনকারারের একটা যুদ্ধ হয়। এই যুদ্ধকে বলা হয় ব্যাটল অফ হ্যাস্টিংস। এবং ইংল্যান্ডের যে তখন রাজা ছিল হ্যারল্ড, তাকে উইলিয়াম দ্য কনকারার পরাজিত করে এবং ব্যাটল অফ হ্যাস্টিংসে তারা বিজয়ী হয়। ইংল্যান্ড পরাজিত হওয়ার কারণে নরম্যান ইংল্যান্ডে চলে আসে। এরপর শুরু হয় অ্যাংলো নরম্যান পিরিয়ড। এই অ্যাংলো নরম্যান পিরিয়ডটার আসার ফলে ইংল্যান্ডের অনেক কিছু চেঞ্জ হয়, যেমন ভাষার কিন্তু সবচেয়ে বেশি চেঞ্জ আসে। কারণ হচ্ছে যখন নরম্যানরা ইংল্যান্ডে আসে তারা আসার আগে কিন্তু প্রথমে ফ্রেঞ্চকে তারা অ্যাটাক করে। ফ্রেঞ্চকে অ্যাটাক করার পর ফ্রেঞ্চ কোনো প্রকার তাদেরকে প্রোটেস্ট না করে বাধা দেয় না। বাধা না দেওয়ার কারণে নরম্যানরা তাদের জায়গাগুলো দখল করে নেয় এবং ফ্রেঞ্চ তাদেরকে নর্থ ওয়েস্টের তাদের যে জায়গা ছিল সেগুলো নরম্যানদেরকে দিয়ে দেয়। নরম্যানরা সেখানে ফ্রেঞ্চ ওমেনদেরকে বিয়ে করে ফ্রেঞ্চ যে কালচার ছিল সেটাকে নিজেদেরকে করে নেয়। এবং নরম্যানরা 1066 সালে ইংল্যান্ডে ক্ষমতা আসার পর ফ্রেঞ্চ যে কালচার তারা ফ্রেঞ্চ থেকে পেয়েছিল সেই কালচারটা ইংল্যান্ডে নিয়ে আসে। ইংল্যান্ডে আসার কারণে ইংল্যান্ডের ওল্ড ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং ফ্রেঞ্চ কালচার দোনোটা একত্রিত হয়ে মিডল ইংলিশে একটা ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। মানে দুইটা মিলিত হয়ে কিন্তু এই মিডল ইংলিশের ল্যাঙ্গুয়েজটা হয়। মিডল এজের মধ্যে অ্যাংলো নরম্যান পিরিয়ডে ফ্রেঞ্চদের কালচারের অনেক বেশি অনুপ্রাণিত, মানে অনেক বেশি প্রায়োরিটি ফ্রেঞ্চ কালচারের ছিল, কারণ তারা ফ্রেঞ্চ কালচার নিয়ে কিন্তু ইংল্যান্ডে এসেছিল। এই অ্যাংলো নরম্যান পিরিয়ডটাকে অনেকটা ডার্ক এজ বলা হয়। এর ডার্ক এজ বলার কারণ হচ্ছে তখনকার সময়ে তেমন কোনো মানে অনেকটা ব্যর্থ এই এজটা। নরম্যানদের শাসন আমলে ইংরেজি সাহিত্যের তেমন কোনো বিকাশ ঘটেনি, তাই এই যুগকে ডার্ক এজও বলা হয়। এছাড়া এই সময় ইংরেজরা নর্থম্যান মানে নরম্যানদের দ্বারা শাসিত হচ্ছিল, তাই এই যুগটাকে অ্যাংলো নরম্যান পিরিয়ড বলা হয়। তখনকার সময়ে যদিও সাহিত্যে তেমন কোনো বিকাশ ঘটেনি, মানে এই নরম্যান পিরিয়ডে অ্যাংলো নরম্যান পিরিয়ডে, তাও কিছু রাইটার ছিল, যেমন লেয়াম্যান্সের একটা ফেমাস রাইটিং ছিল ডুয়েট। তিনি এই লেয়াম্যান্স একজন প্রিস্ট ছিল। তিনি ইংরেজি সাহিত্যকে তার বুয়েটের মাধ্যমে তুলে ধরেছেন। ইট ওয়াজ কনসিডার্ড টু বি দ্য ফার্স্ট হিস্ট্রি রিটেন ইন মিডল ইংলিশ। এটাই ফার্স্ট হিস্ট্রি হিসেবে ধারণা করা হয় মিডল ইংলিশে। অ্যান্ড দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন অ্যারাউন্ড 16,000 লাইন্স, এবং এই পোয়েমটার মধ্যে 16,000 লাইন রয়েছে এটা ধারণা করা হয়। এবং দ্য ওয়ার্ক ডিলস উইথ দ্য হিস্ট্রি অফ ব্রিটেন। এই যে ওয়ার্ক রয়েছে ব্রুয়েট, এটা কিন্তু হিস্ট্রি অফ ব্রিটেন নিয়ে ডিল করে। ইটস নেম ওয়াজ ডিরাইভড ফ্রম ব্রুটাস দ্য হিরো অফ ট্রয়, এবং এই নামটা পাওয়া হয়েছে ট্রয়ের যে হিরো ছিল তার কাছ থেকে। এছাড়া দ্য ওয়ার্ক ওয়াজ ট্রান্সলেটেড ফ্রম ফ্রেঞ্চ, কিন্তু এই যে কাজটি রয়েছে এটা ফ্রেঞ্চ থেকেই তিনি ট্রান্সলেট করেন। এই পোয়েমের মধ্যে ইট ইন্ট্রোডিউসেস দ্য স্টোরি অফ কিং আর্থার, কিং লিয়ার। তখনকার সময়ে যে রাইটিংগুলো হতো তখন বেশিরভাগ দেখা যেত কি তারা কিং লিয়ার এবং কিং আর্থার এদেরকে ইন্ট্রোডিউস করতো। অনেকটা রাজা রানী যারা ছিল তাদের নিয়ে বেশি লেখা হতো, এটাও ঠিক তেমন একটা লেখা ছিল। এবং তখনকার সময় আরো অনেক ফেমাস রাইটার ছিল, ফেমাস পোয়েম ছিল, কিন্তু তাদের রাইটার সম্পর্কে জানা যায়নি। যেমন পোয়েম মোরাল, হ্যাভলক, হর্ন, দ্য পার্ল, রবিন হুড, দ্য টু সিস্টার্স অ্যান্ড দ্য আউল অ্যান্ড দ্য নাইটিঙ্গেল, এগুলো তখনকার সময় ফেমাস রাইটিংস ছিল, পোয়েম ছিল। কিন্তু তখনকার সময়ের রাইটারদের সম্পর্কে তেমন কোনো ধারণা পাওয়া যেত না, কারণ তখন পোয়েমের নিচে পয়েট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হতো না বা তাদের নাম উল্লেখ করা হতো না, সেই কারণে মেইনলি পয়েট সম্পর্কে জানা যায় না। আরেকজন
তখন আরেকজন পয়েট ছিল অর্ম, তার লেখা ছিল অর্মেলিয়ন। এই যে অর্মেলিয়ন নামে একটা ওয়ার্ড ছিল, ওর্ম তিনি একজন মঙ্ক ছিল। এতে তিনি যীশু খ্রিস্টের যে জন্ম ও মৃত্যুর কাহিনী তুলে ধরেছেন। এটা অনেকটা রিলিজিয়াস এই টাইপের একটা লেখা ছিল। এরপরে দেখা যায় জিওফ্রি চসারের জন্ম হয় 1340 সালে। জিওফ্রি চসারের যে এজটা ছিল সেটা হচ্ছে 1340 থেকে 1400 সাল পর্যন্ত। জিওফ্রি চসার কিন্তু মানে একজন ভালো ফ্যামিলির মানুষ ছিল। তিনি খুব তাড়াতাড়ি ইংলিশ, আর 17 বছর বয়সে তিনি ইংল্যান্ডের যে আর্মি থাকে আর্মিতে যোগদান করেন। এছাড়া তিনি যখন অ্যারিস্টোক্রেটিক পিপল থাকার কারণে খুব সহজেই 17 বছর বয়সে রয়্যাল কোর্টে তিনি এন্ট্রি পেয়ে যান এবং চসার 19 বছর বয়সে আর্মিতে জয়েন করেন। কিং এডওয়ার্ড দ্য থার্ড যে থাকে তার সাথে তিনি ফ্রান্সে যান। ফ্রান্সে যাওয়ার কারণ হচ্ছে তখনকার সময় ইংল্যান্ডের সাথে ফ্রান্সের ওয়ার চলছিল, মানে 100 ইয়ার্স ওয়ার, যেটা তখনকার সময় চলছিল, এবং জিওফ্রি চসার ইংল্যান্ডের পক্ষে যুদ্ধ করছিল এবং যুদ্ধের খাতিরে তিনি এডওয়ার্ডের সাথে ফ্রান্সে গিয়েছিলেন। এবং ফ্রান্সে যাওয়ার কারণে কিন্তু তার অনেক লাভ হয়েছিল, কারণ সেখানকার কালচার সম্পর্কে তিনি অনেক কিছু জানতে পেরেছিলেন। সেখানে যাওয়ার ফলে তাকে কি হয়, তাকে কিন্তু ক্যাপচার করে ফেলা হয় ফ্রেঞ্চরা তাকে 1360 সালে তাকে ক্যাপচার করে ফেলে এবং পরে তিনি 240 পাউন্ড দিয়ে নিজেকে রিলিজ করে, মানে অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়ে নিজেকে রিলিজ করে তিনি আবার ইংল্যান্ডে ফিরে আসেন। ইংল্যান্ডে আসার পর কিন্তু তাকে আবার রয়্যাল কোর্টের মেম্বার করে নেওয়া হয়। তিনি যখন ফ্রেঞ্চে গিয়েছিলেন ফ্রেঞ্চের কালচার সবকিছু সম্পর্কে উনি জানতে পেরেছেন, কিন্তু তিনি ফ্রেঞ্চ কিংবা ইংলিশ কোনোটা নিয়ে কিন্তু লিখেন না। তিনি নিজের মতো করে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে তার লেখা শুরু করেন। তিনি ফ্রেঞ্চের উপর ইনফ্লুয়েন্স হয়ে যে লেখাটি লিখেন তা হচ্ছে রোমান দে লা রোজ। এটা তার অনেকটা ফেমাস রাইটিং ছিল। এরপরে তিনি অনেক কূটনৈতিক অনেক ব্যাপারের কারণে ডিপ্লোম্যাটিক ওয়ার্কের কারণে তিনি ইতালিতেও ট্রাভেল করেন। ইতালিতে ট্রাভেল করার কারণে তিনি এডওয়ার্ডের সাথে কিন্তু ইতালিতে ট্রাভেল করেন 1378 সালে। ইতালিতে যাওয়ার কারণে তিনি ইতালি সম্পর্কে, সেখানকার কালচার সম্পর্কে সেখান থেকে তিনি অনেক কিছু জানতে পারেন। এটা অনেকটা তার জন্য মানে গ্রেট অপরচুনিটি ছিল। তখন তিনি সেখান থেকে ফিরে আসার পর অনেকগুলো লেখা লেখেন, পার্লামেন্ট অফ ফৌলস, হাউস অফ ফেম, লিজেন্ড অফ উড ওমেন, অ্যানিলিডা অ্যান্ড আর্চিড। এগুলা তিনি যখন ইতালি থেকে ফিরে আসেন তখন তিনি এই লেখাগুলো লিখেন। এছাড়াও পরবর্তীতে তিনি ক্যান্টারবেরি টেলস তার যে মাস্টারপিস ছিল তিনি এই রচনাটি করেন। ক্যান্টারবেরি টেলস তার বেস্ট ওয়ার্ক হিসেবে ধারণা করা হয়। মিডল এজে ফেমাস ওয়ার্ক ছিল এই ক্যান্টারবেরি টেলস। এছাড়াও জিওফ্রি চসার সম্পর্কে যদি বলি, তিনি হচ্ছেন তার কন্ট্রিবিউশন সবচাইতে বেশি ছিল ইংলিশ লিটারেচারের ইমপ্রুভ করার জন্য এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ হওয়ার জন্য। সে কারণে তাকে কিন্তু দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার, দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড এগুলোর খেতাব দেওয়া হয়। এগুলো দেওয়ার পেছনে কারণ ছিল, কারণ পোয়েট্রিতে তিনি বিভিন্ন ধরনের কিছু একসাথে অ্যাপ্লাই করেছেন, যেমন ড্রামা, এসে, নোভেল, সবকিছুর স্বাদ আপনি তার পোয়েট্রির মধ্যে পেতে পারেন সহজে। এই সবকিছু জিনিস একটা জিনিসের মধ্যে তিনি নিয়ে আসতেন, যার কারণে তাকে দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়। এবং দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয় তার কারণ হচ্ছে তিনি তার লেখনের মধ্যে না ইংলিশ মিডল্যান্ড নামে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, মানে যেটা একটা নতুনত্ব আনে। এই কারণে তাকে দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজও বলা হয় এবং তাকে ফার্স্ট ন্যাশনাল পোয়েটও খেতাব দেওয়া হয়। জিওফ্রি চসার ছাড়াও তখনকার সময় অনেক কন্টেম্পোরারি রাইটার ছিল, তার মধ্যে হচ্ছে জন ওয়াইক্লিফ একজন। জন ওয়াইক্লিফ কিন্তু দ্য বাইবেলের যে ট্রান্সলেশনটা তিনি করেছিলেন, তখনকার সময় ফার্স্ট ল্যাটিন থেকে বাইবেলটা তিনি ট্রান্সলেট করেছিলেন এবং তাকে দ্য ফাদার অফ ইংলিশ প্রোসও বলা হয়। এছাড়া জন গোভার নামে একজন রাইটার ছিল। জন গোভার কিন্তু অনেকটা পোয়েট্রি থেকেও বেশি তিনি মোরাল যেসব লেখাগুলো সেগুলাই বেশি লিখতেন। মোরাল লেখার কারণে জিওফ্রি চসার তাকে মোরাল গোভারও বলতেন। তিনি তার 3টা ফেমাস রাইটিং ছিল কনফেসিও এমেন্টিক্স অ্যান্ড ভক্স ক্লেমেন্টিস স্পেকিউলাম মেডিটেন্টিস। এই 3টা হচ্ছে তার ফেমাস রাইটিংস। এছাড়াও তখনকার সময় আরেকজন ফেমাস রাইটার ছিল উইলিয়াম ল্যাংল্যান্ড, তার রাইটিং ছিল ভিশনস অফ পিয়ার্স প্লাউম্যান।
জিওফ্রি চসারের মৃত্যু হয়ে যায় এবং এজ অফ চসারের সমাপ্তি ঘটে। যে 1500 সেঞ্চুরি আসে, মানে জিওফ্রি চসারের মৃত্যুর পরের যে সময়টা, তখনকার সময় লিটারেচার একদম ডেজার্টে পরিণত হয়, মানে একদম মরুভূমি বলা যায়, তেমন কোনো ভালো ওয়ার্ক কোনো কিছুই আসে না। তারপরেও কয়েকজন রাইটার ছিল, থমাস ম্যালোরি কিন্তু তখনকার সময় জিওফ্রি চসারকেই কপি করছিলেন, মানে তার বিভিন্ন লেখনীর মধ্যে তিনি জিওফ্রি চসারের পরবর্তী সময়ে যেসব রাইটার আসে সকলেই কিন্তু তাকে কপি করেন। থমাস ম্যালোরিও ঠিক তেমন একজন ছিলেন। তিনি তার রাইটিং রয়েছে লি মড দ্য অর্থার, তিনি তার এই রাইটিংটিও জিওফ্রি চসারের অনেকটা ফুট স্টেপ বলা যায়, অনেকটা তারই শেডও সেখানে পাওয়া যায়। এছাড়া রয়েছে জন লেগেট, উইলিয়াম ক্যাক্সটনের কথা না বললেই হয় না, কারণ উইলিয়াম ক্যাক্সটন ফার্স্ট জিওফ্রি মানে 15th সেঞ্চুরিতে প্রিন্টিং প্রেসের সাথে সবাইকে পরিচিত করে এবং প্রিন্টিং ইন্ট্রোডিউস করে সকলের সাথে উইলিয়াম ক্যাক্সটনই, তাই তিনি তখনকার সময়ের অনেক ফেমাস একজন পার্সন ছিল। এই হলো ওভারঅল মানে মিডল ইংলিশ পিরিয়ডের যা কিছু আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।